সব গুঞ্জনের অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেল 4:25 ব্যক্তিগত কারণ দেখিয়ে তার স্বাক্ষরিত পদত্যাগপত্র সংসদ সচিবালয়ে জমা দেন তার একান্ত সচিব দিদারুল আলম। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী এখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন তিনি। তার পদত্যাগপত্রে শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখানো হয়েছে। এর আগে বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির একান্ত সচিব তার পদত্যাগপত্র নিয়ে সংসদ সচিবালয়ে আসেন। গেল কয়েকদিন ধরেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ করবেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। লন্ডন সফরের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের অভিযোগ ওঠে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে, যদিও তিনি কয়েকটি গণমাধ্যমকে এ বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছিলেন। মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্বাচিত হলেও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। রাষ্ট্রপতির পদত্যাগপত্র নিয়ে বিকেলে সংসদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগপত্র বুঝে পেয়েছেন বলেও জানান স্পিকার। রাষ্ট্রপতির পদত্যাগপত্রে গুরুতর অসুস্থতার কথা উল্লেখ রয়েছে। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আগামী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। রাষ্ট্রপতি একজন মানুষ, তিনি অসুস্থ হতেই পারেন এবং তিনি রোগেরও নাম প্রকাশ করেছেন, লিখিতভাবে জানিয়েছেন তিনি কি রোগে ভুগছেন এবং মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন। এর জন্য ডাক্তারের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই, যিনি যেখানে নিজেই এটি দাবি করেছেন। সুতরাং আমরা আশা করি এই পদত্যাগের ফলে সকল ধোঁয়াশা পরিষ্কার হলো, কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের বিরূপ মনোভাব কিংবা কনফিউশন যাতে এসব ব্যাপারে না ঘটে। রাষ্ট্রপতি পদত্যাগের আগেও রাষ্ট্রপতিরা পদত্যাগ করেছেন বিভিন্ন কারণে। রাষ্ট্রপতি দেশের একজন সম্মানিত মাননীয় রাষ্ট্রপতি, তিনি পদত্যাগ করতেই পারেন এবং এই চেয়ার তো কখনো শূন্য থাকে না। এবং আমি জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র গ্রহণ করেছি, এটি হলো বাস্তবতা। দর্শক, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আরও তথ্য জানাতে জাতীয় সংসদ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসেন। হোসেন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আমরা দর্শকদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে আজ বিকেল 4:25 ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি তার স্বাক্ষরিত পদত্যাগপত্র সংসদ সচিবালয়ে জমা দিয়েছেন এবং এর পরপরই জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ একটি সংবাদ সম্মেলন করেছেন এবং এ বিষয়ে বিস্তারিত আরও তথ্য তিনি জানিয়েছেন। আপনি তো জাতীয় সংসদে অবস্থান করছেন, আপনার কাছে এ বিষয়ে কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। লাবণী, অবশেষে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 22তম রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করেছেন। বিকেল 5:01 পদত্যাগপত্র গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। তিনি এই পদত্যাগপত্রটি গ্রহণ করবার পর পরবর্তীতে তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে রাষ্ট্রপতি সদ্য বিদায়ী যিনি রাষ্ট্রপতি তিনি শারীরিকভাবে অসুস্থ, উচ্চ রক্তচাপ, কিডনি জটিলতা, হৃদরোগ এবং ডায়াবেটিস রোগে আক্রান্ত। এছাড়া তার একটি সার্জারি হয়েছে বলেও তিনি জানিয়েছেন তার পদত্যাগপত্রে। এবং একটি বিশেষ রোগের কথা তিনি বলেছেন যে অটোনমিক নিউরোপ্যাথি নামে একটি রোগ, যে রোগের ফলে তিনি জানিয়েছেন যে তার ক্ষণে ক্ষণে অচেতন হয়ে পড়েন তিনি। ফলে তার যে শারীরিক অসামর্থ্য বা শারীরিক অক্ষমতা, এই বিবেচনায় তিনি কিন্তু পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতির মতো একটি সর্বোচ্চ সাংবিধানিক পদে তার যে দায়িত্ব পালনের সেই যোগ্যতা তিনি তার নেই বলে জানিয়েছেন, তার শারীরিক সক্ষমতা নেই বলে তিনি জানিয়েছেন। ফলে এই পদত্যাগপত্রটি স্পিকার হাফিজউদ্দিন আহমেদ গ্রহণ করেছেন এবং বলেছেন যে এখানে এই নিয়ে কোনো ধরনের ধোঁয়াশা বা কনফিউশন রাখার কোনো সুযোগ নেই। এবং তিনি জানিয়েছেন যে জাতীয় সংসদের স্পিকার জানিয়েছেন যে সদ্য বিদায়ী
রাষ্ট্রপতি তিনি যদিও তৎকালীন শেখ হাসিনা সরকারের মনোনয়নে নিয়োগপ্রাপ্ত, তারপরও তিনি বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধাশীল, ফলে এই বিদায়ী রাষ্ট্রপতির প্রতি তিনি তার শুভকামনা জানিয়েছেন। এবং সাংবাদিকদের অনেকে প্রশ্ন করেছেন যে অপরাপর যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এনসিপি সহ জামায়াত ইসলামী নেতৃবৃন্দ রয়েছেন, এনসিপি নেতাদের বরাত দিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করা বা তার যে ফ্যাসিবাদী সরকারকে সহযোগিতার যে কারণ দেখিয়ে গ্রেপ্তারের বিষয়টি তিনি এড়িয়ে গিয়েছেন। বলেছেন এই রাষ্ট্রপতির মতো সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা একজন ব্যক্তির জন্য আসলে এটি কোনোভাবে হতে পারে না, তিনি অনেকটাই তিনি এই বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তো এর মধ্য দিয়ে কিন্তু একটা নতুন সূচনা হলো, বলা যায় যে নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আরেকটি নির্বাচিত রাষ্ট্রপতি না আসা পর্যন্ত এই বর্তমান সংসদের যে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি দায়িত্ব পালন করবেন এবং সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী আগামী 90 দিনের মধ্যে একটি নির্বাচনের মধ্য দিয়ে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কথা রয়েছে, তিনি সেই কথা জানিয়েছেন। এবং রাষ্ট্রপতি নিজে থেকেই যেহেতু শারীরিকভাবে তার যে সক্ষমতা নেই সেটি জানিয়েছেন, ফলে এ নিয়ে কোনো ধরনের ধোঁয়াশা যেন না রাখে সেটি কিন্তু স্পিকার বলেছেন। তো এই যে তার যে এই কয়েকদিন ধরে যে টানা গুঞ্জন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের ইস্যুতে, সেই গুঞ্জনের অবসান হলো তার পদত্যাগের মধ্য দিয়ে। এবং তিনি কিন্তু 2023 সালের 24 এপ্রিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি শপথ নিয়েছিলেন 24 এপ্রিল, এবং তিনি দেশের 22তম রাষ্ট্রপতি ছিলেন। পরবর্তীতে 5 আগস্টের পর এই তার বিরুদ্ধে ব্যাপকভাবে আন্দোলন হয়েছিল, এনসিপি নেতারা এবং জামায়াত ইসলামী নেতারা কিন্তু আন্দোলন করেছিল, যদিও বিএনপি সাংবিধানিক সংকটের কারণ দেখিয়ে তার পক্ষে অবস্থান নিয়েছিল। অবশেষে 3 বছর প্রায় 3 মাসের মতো দায়িত্ব পালন শেষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বিদায় নিলেন। পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন সেই অপেক্ষায় পুরো জাতি। তো লাবণী, এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবন থেকে রাষ্ট্রপতির শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় নিয়ে বা পদত্যাগ নিয়ে সবশেষ খবর। হোসেন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। জুলাই গণ অভ্যুত্থানে ন্যাক্কারজনক ভূমিকা এবং গণহত্যার দায়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের গ্রেফতারের দাবি জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের প্রতিক্রিয়ায় 71 টিভিকে সাক্ষাৎকারে তিনি আরও জানান, রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবিতে কর্মসূচি দেবে এনসিপি। জানতাম যে আসলে এই সরকারও যে এই শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদে রাখবে না, কিন্তু আসলে তারা তাদের সুবিধার মতো ব্যাপারে বা তারা কোনো একটা বিষয়ে আটকে ছিলেন, সে কারণে তারা কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুকে এতদিন পর্যন্ত কন্টিনিউ করতে দিয়েছেন। এই কারণে আমরা যেটা মনে করি যে এই যে শাহাবুদ্দিন চুপ্পু তিনি যদিও আজকে পদত্যাগ করেছেন, তার পদত্যাগ করাটাই যথেষ্ট না, তাকে এখন গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার করে তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। জামায়াতে ইসলামী আর অন্যায় একসাথে চলবে না, তাই নৈতিকতার প্রশ্নে জামায়াত কোনো ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আজ ঢাকা জেলা জামায়াতের রোকন সম্মেলনে তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী গণভোট অবৈধ হলে বর্তমান সরকারও অবৈধ, তাই সংবিধানের অপব্যবহার করলে সরকারের অস্তিত্ব থাকবে না বলেও জানান তিনি। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদনে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা জেলা জামায়াতের ষান্মাসিক রোকন সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই, ভুল ত্রুটি চোখে পড়লে সাথে সাথে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না। আমি সহকর্মীদেরকে বলবো, গায়ে যদি আপনার সাদা কাপড় থাকে আপনাকে যত্নশীল হতে হবে। সমাজের যে কথাটা আছে সাদা কাপড়ে দাগ লাগে, কথা ঠিক না? না, সাদা কাপড়ে কম লাগে কিন্তু যা লাগে তা ভাসে। ভেরি কেয়ারফুল। নৈতিকতার প্রশ্নে জামাতে ইসলামীতে কোনো ছাড় নাই। জুলাই জাদুঘর খুলে না দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জামায়াত আমির। ফেসিবাদ আমলে নির্যাতনের শিকার সকলের দায় দায়িত্ব সরকারকে নেয়ার দাবি জানান তিনি। জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর যেটা, সেটা ইন্টারিম গভর্নমেন্টের আমলে তৈরি হয়েছে। এটা 1 জুলাই খুলে দিতে অসুবিধা কোথায় ছিল? তাইলে পুরা জুলাই মাস জুড়ে আমাদের বীরদেরকে মানুষ আরও বেশি শ্রদ্ধার সাথে স্মরণ করার সুযোগ পেত। শুধু জুলাই নয়, 15.5 বছরে এই ফেসিবাদী জালেমদের হাতে যারাই শহীদ হয়েছেন, গুম হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের সকলের
দায়িত্ব নেওয়া সরকারের নৈতিক দায়িত্ব। গণভোট ইস্যুতে সংবিধান নিয়ে বেশি ঘাটাঘাটি করলে সরকারের অস্তিত্ব থাকবে না বলেও হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। সংবিধানে কি কোনো 2026 সালের 12 ফেব্রুয়ারি ইলেকশন হওয়ার কথা ছিল? কিছুই তো ছিল না। ওটা যদি অবৈধ হয়, সব কিছু অবৈধ। বেশি সংবিধান কসলাইতে যাইয়েন না, সংবিধান কসলাইলে নিজেদের অস্তিত্ব আর খুঁজে পাবেন না। এ সময় সীমান্তে বাড়াবাড়ি না করার জন্য প্রতিবেশী দেশগুলোকে কড়া বার্তা দেন তিনি। আমাদের শান্তি বিঘ্নিত হলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। রাজধানীর ভাটারায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আরেকজন। গত 21 জুলাই ভাটারায় গ্যাস লাইন থেকে বিস্ফোরণে আহত হয় একই পরিবারের এই 3 জন। তারপর থেকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন তারা। বিস্তারিত মামুন হুসাইনের প্রতিবেদনে। মঙ্গলবার ভোররাতের চিত্র। রাজধানীর ভাটারায় হঠাৎই প্রচণ্ড ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। আতঙ্কে চিৎকার করতে থাকেন স্থানীয়রা। রাত গভীর হওয়ায় বেশিরভাগ বাসিন্দাই ছিলেন ঘুমে মগ্ন। বিকট শব্দে এলাকা কেঁপে উঠলে ঘুম ভাঙে তাদের। বাইরে এসে দেখতে পান ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। বিকট শব্দে চারদিক থেকে মানুষ কিন্তু বের হয়ে আসছে। দেখলাম যে এখানে কাজ ভাঙানি করা। জানা যায় ভাটারা থানার সোলমাইত এলাকায় সাজের মায়া নামের একটি ভবনের নিচতলায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। আমার বাসাটার সামনে এই জন্য তাড়াতাড়ি আসছি আর কি, এসে দেখতে পাই আর কি কাজগুলো অনেক ভেঙে গেছে গা। দৌড়ে দরজা জানলা সব ভেঙে গেছে গা। দৌড়ে আমার ছেলের পাতার নিচে নামছি, নিচে নামে দিয়ে আগুন জ্বলতেছে। তখন এর পায়ের আমি চামড়া দেখলাম, তখন আর আমার হুঁশ নেই। মাত্র 1.5 মাস আগে ওই বাসাটি ভাড়া নেন শাহিন ও ফাহিমা আক্তার দম্পতি। তাদের সঙ্গে বসবাস করত 8 বছর বয়সী ভাগ্নি হাফসা আক্তার। বিস্ফোরণের পর তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 3 দিন পর শাহিন ও ভাগ্নি হাফসার মৃত্যু হয়। আর গুরুতর দগ্ধ অবস্থায় এখনও চিকিৎসাধীন রয়েছে ফাহিমা আক্তার। আসলে প্রান্ত ফিরে পাবো না, আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি। আর আমার যে ভাগ্নি বেঁচে আছে তার অবস্থা খুবই খারাপ। তার মাথার চুলগুলো পুড়ে গেছে, পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল কিচ্ছু নাই। ঢাকা লেখাপড়া করবো এই উচিল আসছিল আর কি, খালার সাথে আসছে। আজকে 1 মাস হয়েছে। এই 1 মাসের ভিতরে এই ঘটনা ঘটলো আর কি। অল্প একটা স্মল অ্যামাউন্টের রিনিউমারেশন দেওয়ার চেষ্টা করেছে, কম্পেনসেশন দেওয়ার চেষ্টা করেছে, বাট 10,000 টাকা কি একটা লাইফের মূল্য হতে পারে? স্বজনদের অভিযোগ, বিস্ফোরণের আগে বাড়ির মালিককে গ্যাস লিকেজের বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে বাড়ির কেয়ারটেকারের দাবি, অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় মেরামতের কাজ করা হয়েছিল। এদেরকে বারবার বলা হয়েছে আপনারা এটা ঠিক করেন, ওনারা এটাকে গুরুত্ব দেয় নাই। ভাড়াটিয়ার জীবন হয়তো তাদের কাছে কিছুই মনে হয় নাই। 4-5 বার সারাইছি, এই হেগুয়াতায় সারাইছি, 2 বার আর মেস্তুরি এনে সারাইছি। এমন ঘটনায় আতঙ্কগ্রস্ত বাসিন্দারা। দুর্ঘটনা এড়াতে গ্যাস লাইন ও ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন তারা। মামুন হুসাইন, ৭১, ঢাকা। রাজধানী ঢাকা সহ সারা দেশে সিএনজি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে এই সংকট চরমে পৌঁছেছে। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না সিএনজি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক, গণপরিবহন খাতের কর্মী ও যাত্রীরা। এর প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারেও। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। মগবাজার মোড়ের এই সিএনজি গ্যাস স্টেশনে সিএনজি চালিত অটোরিকশা প্রায় 2 কিলোমিটার দীর্ঘ লাইন বলে দিচ্ছে গ্যাস সংকট কত তীব্র। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও নিম্নচাপের কারণে খুব সামান্যই গ্যাস মিলছে। চালকদের অভিযোগ, গ্যাস সংকটের কারণে তারা যাত্রী পরিবহন করতে পারছে না। চরম অনিশ্চয়তায় পড়েছেন দৈনিক জমা পরিশোধ ও সংসারের খরচ চালানো নিয়ে। আমরা কিভাবে জমা দেবো? 1200 টাকা জমা গাড়িটার মালিক পক্ষ 1 টাকা জমা কম দিতে চায় না। বললে চাবি রেখে যান, অন্য ড্রাইভার আছে। এই রূপায়ণ টাওয়ার থেকে আস্তে আস্তে আমরা গাড়ির জমা দিতে পারতেছি না, মালিকরা জমা কম নেয় না, কোনোভাবেই কম নেয় না। অন্যদিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় লোকসানের মুখে পড়েছেন সিএনজি ফিলিং স্টেশনের মালিকরাও। তারা দ্রুত এলএনজি সরবরাহ স্বাভাবিক করে সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করছেন। কয়েকদিন ধরে কি সমস্যা চলতেছে, গ্যাসের লাইনে সমস্যা চলতেছে। যে প্রেশারটা যখন থাকে আমাদের 200, তখন তাদের স্বস্তিটা ফিরে পায় যে আসে 200 প্রেশার পাবো, ভালোভাবে গাড়ি চালাইতে পারবো।
আর এখন যে বসায় প্রেশার পাই 100, কয় ভাই আমাদের একটা চাপ দেন, ভাই একটা চাপ দেন, চাপ দিলে কি গ্যাস যাইবো? এই গ্যাসের লেগে জিজ্ঞাসা করলে গ্যাসের লেগে জামে আছি, থাকো তোমরা পড়ে থাকো মরে থাকো তুঙ্গ ব্যাপার, জমা কোনো কম হইব না। অনেকেই সিএনজি গ্যাসের বিকল্প এলপিজি বা প্রয়োজনে তেলে গাড়ি চালু করার কথা ভাবছেন। সরকার গ্যাস বন্ধ করে দিয়ে তেলে চালাক, তাহলে সিএনজি এলপিজি করুক, এলপিজি করলেও তো ভালো। এলপিজি তো খুবই ভালো, এলপিজি তো মানুষ অনেক গাড়ি অনেক কম, এলপিজি গাড়ি কম। মেহেদি হাসান, ৭১, ঢাকা। কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় দেশের কোনো কোনো এলাকায় এর বিরূপ প্রভাব পড়েছে। ওইসব এলাকায় বাসাবাড়ির রান্না থেকে শুরু করে বিভিন্ন শিল্প কারখানার উৎপাদন ও সিএনজি চালিত যানবাহনের চালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। যদিও কোনো কোনো এলাকায় প্রশাসন ও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে জ্বালানি সংকটের কোনো শঙ্কা নেই। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গ্যাসের চাপ কমে যাওয়ায় রূপগঞ্জে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন শিল্প কারখানার মালিক, সিএনজি চালিত যানবাহনের চালক ও এলাকার লোকজন। ঢাকা সিলেট মহাসড়কে রূপগঞ্জের বিভিন্ন স্থানে গড়ে ওঠা ফিলিং স্টেশনের মধ্যে 4টি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহের ব্যবস্থা থাকলেও গ্যাস সংকটে দীর্ঘ সারি দেখা গেছে। যেসব যানবাহনে গ্যাস আছে তারা দ্বিগুণ থেকে 3 গুণ ভাড়া আদায় করছেন, এতে ক্ষোভ জানান যাত্রীরা। সব পামের একই অবস্থা, তারপরে মদনপুর পাম আছে একই অবস্থা। বিগত 1 সপ্তাহ ধরে আমরা 20 টাকা 30 টাকার গ্যাস পাই। আমরা গ্যাস চাই, ঠিক মন গ্যাস চাই, গ্যাস থাকলে চলতে পারবো। যাত্রীরা হয়রানি হয়, গ্যাস পাই না, চলার খুব সমস্যা, সংসার চলে না। এদিকে ফিলিং স্টেশনের সমস্যা সমাধানের দাবিতে আগামী 30শে জুলাই সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন। মেইন লাইনে গ্যাস কম থাকার কারণে দেখা গেছে মেশিন চলতেছে, গাড়ির প্রেসার কম উঠতেছে, গাড়িতে গ্যাস কম ঢুকতেছে। নেত্রকোনায় বন্ধ রয়েছে তিতাস গ্যাসের গ্যাস সরবরাহ। এতে জেলার প্রায় 5,600 আবাসিক গ্যাসের গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন। শুধু আবাসিক গ্রাহকই নন, গ্যাস সংকটের প্রভাব পড়েছে রেস্তোরাঁ, বেকারি ও সিএনজি ফিলিং স্টেশনেও। সেই গ্যাস যদি না থাকে তাহলে আমাদের সারাদিন না খেয়ে থাকতে হয়। করি বিভিন্ন খাবার নিয়ে কাজ করি, তো একটা খাবারের অর্ডার হলো, দেখা গেল ওই লাকড়ির চুলা দিয়ে রান্না করতে হয়। বাসায় বাচ্চা আছে, ফ্যামিলি আছে, তাদেরকে রান্না বাড়া শেষ করে আসতে হয়, কিন্তু এই সময়টার মধ্যে আমাদের সকাল থেকে কোনো গ্যাসই থাকে না। জ্বালানি তেলের সংকটের গুজবে বুধবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত ঠাকুরগাঁয়ের বিভিন্ন ফিলিং স্টেশনে উপচে পড়ে মোটরসাইকেল আরোহীদের ভিড়। বৃষ্টি উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করেছেন অনেকেই। শুক্রবার সকালে জেলা শহরের বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। কোথাও নেই দীর্ঘ লাইন, নেই অতিরিক্ত ভিড়। স্বাভাবিকভাবেই চলছে জ্বালানি তেল বিক্রি, আর কোনো ভোগান্তি ছাড়াই তেল সংগ্রহ করছেন গ্রাহকরা। অন্যদিকে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায় বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক, তাই সংকটের কোনো শঙ্কা নেই। গুজবে বিভ্রান্ত না হয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল সংগ্রহের অনুরোধ তাদের। তেল নিচ্ছি, কোনো তেলের সংকট নেই, তেলের কোনো সমস্যা দেখতেছি না। আমি সময় পাম্পে আসলাম, কোনো সিরিয়াল নাই, তেল পাম্প নিলাম। আল ইমরান, ৭১। দর্শক, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে এবার বঙ্গভবনের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের পর বঙ্গভবনের কার্যক্রম নিয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? লাবণী, শাহাবুদ্দিন চুপ্পু তিনি কিন্তু ইতিমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং স্পিকার হাফিজউদ্দিন তিনি সংবাদ সম্মেলনে যেমনটি জানিয়েছেন যে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং সেই পদত্যাগপত্র সরকারের পক্ষ থেকে সেটি গৃহীত হয়েছে এবং গৃহীত হওয়ার পরবর্তীতে তিনি স্পিকার হিসেবে শপথ নিয়েছেন, যেহেতু তিনি আসলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছেন। এই বিষয়টি আসলে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি এবং আমরা এই মুহূর্তে বঙ্গভবনের সামনে রয়েছি এবং বঙ্গভবনের সামনের যে চিত্র
চিত্র আপনাকে একটু দেখাই যে এখন পর্যন্ত আসলে বঙ্গভবনের সামনে ওই অর্থে তেমন কোনো নিরাপত্তার বলয় বা নিরাপত্তা কর্মী তেমন কাউকে আসলে আমরা দেখতে পাচ্ছি না। এখানকার পরিস্থিতি একদমই স্বাভাবিক, অন্যান্য দিন যেরকম থাকে তার চেয়েও নিরাপত্তা কর্মীদের উপস্থিতি কম মনে হচ্ছে আমাদের কাছে। আমরা যতটুকু জেনেছি যে এখন পর্যন্ত এই বঙ্গভবনে যিনি পদত্যাগ করেছেন শাহাবুদ্দিন চুপ্পু, তিনি বঙ্গভবনে নেই বলে আমরা একটি তথ্য জানতে পেরেছি এবং অনেকেই বলছেন তিনি সিএমএইচ হাসপাতালে ভর্তি হয়েছেন, সুতরাং তিনি বঙ্গভবনে নেই। এবং এখন যিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন, অর্থাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন মেজর হাফিজ উদ্দিন, স্পিকার ছিলেন যিনি, এবং তিনি সংসদ ভবন থেকে সংবাদ সম্মেলন শেষ করে তিনি তার নিজের বাসায় গেছেন, অর্থাৎ স্পিকারের বাসভবনে তিনি গেছেন। তিনিও এখন পর্যন্ত রাষ্ট্রপতির যে ভবন অর্থাৎ বঙ্গভবন, তিনিও সেখানে আসেননি। অর্থাৎ এখন পর্যন্ত যিনি সদ্য বিদায়ী রাষ্ট্রপতি এবং যিনি দায়িত্বভার গ্রহণ করেছেন, অর্থাৎ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ যিনি ভারপ্রাপ্ত দায়িত্বভার গ্রহণ করেছেন, তিনিও এখন পর্যন্ত এখানে আসেননি। এবং এখান থেকে রাষ্ট্রপতির গাড়িবহর বের হয়ে যাওয়া বা এরকম কোনো তথ্য এখন পর্যন্ত আমরা কিন্তু পাইনি বা কোনো চিত্রও আমরা দেখিনি। এবং এই বঙ্গভবনের সামনের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি তাতে করে আসলে বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত সদ্য বিদায়ী রাষ্ট্রপতি এবং যিনি দায়িত্বভার গ্রহণ করলেন অর্থাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কেউই আসলে বঙ্গভবনে নেই। কারণ নিরাপত্তা কর্মীদের তেমন কোনো উপস্থিতি আমরা একদমই দেখছি না, একদমই সাদামাটা পরিবেশ। কারণ এখানে যদি রাষ্ট্রপতিদের কেউ অবস্থান করতেন তাহলে এক ধরনের নিরাপত্তার বলয় তৈরি হতো বা যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীদের এবং উপস্থিতি আমরা দেখতাম। আসলে সেরকম কোনো পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। তবে যতটুকু জেনেছি যে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে যে রাষ্ট্রপতি অর্থাৎ যিনি পদত্যাগ করেছেন শাহাবুদ্দিন চুপ্পু, তিনি শারীরিক অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই তথ্যটুকু আমাদের কাছে এখন পর্যন্ত। আশিক, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা বঙ্গভবনের আরো তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। যারা ধর্মের নামে বিভক্তির কথা বলে তারা দেশ ও জাতির শত্রু বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, বিএনপি ধর্ম, বর্ণ, ভাষা বা আঞ্চলিক পরিচয়ের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার রাজনীতিতে বিশ্বাস করে না। বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে উল্টো রথযাত্রায় অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় তিনি আরও জানান, প্রকৃত মানুষ অন্য ধর্ম বিশ্বাসীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা করেন। অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতিতে যারা বিশ্বাস করে না তারা দেশ ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। প্রকৃত ধর্মবিশ্বাসীরা অন্য যে কোনো ধর্মবিশ্বাসীকেই তার বিশ্বাসকে সম্মান করেন, কেননা তারা সকলেই ঈশ্বরের প্রেমিক। আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের ধর্মবিশ্বাসকে, প্রতিটি ধর্মের ধর্মবিশ্বাসীদেরকে কোন মহল কোন ধরনের কোন অশুভ লক্ষ্য চরিতার্থ করার জন্য যেন পুঁজি করতে না পারে। সকল সম্প্রদায়ের দেশ, কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করতে চায় তারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না। নতুন শুল্ক আরোপে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে কোনো শুল্ক আরোপ করেনি, আগের শুল্কই পুনর্স্থাপন করা হয়েছে। দুপুরে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প এবং পরিবার পরিকল্পনা ও শিশু সেবা ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। আগে যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছিল তা আইনি বাধ্যবাধকতার কারণে মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে। এরপর নতুন শুল্ক কার্যকর হবে। ফলে এটি নতুন শুল্ক আরোপ নয়, পুনর্স্থাপন। এদিকে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশে এর প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নতুন করে দাম বাড়ানোর পরিকল্পনা সরকারের নেই। প্রকৃতপক্ষে শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নাই। এর আগে যেটা শুল্ক ধার্য করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেটির তাদের আইন অনুসারে এটি 150 দিনের মাথায় উত্তীর্ণ হয়ে যায়। তো সেই 150 দিনের মাথায় এটি যখন থাকবে না, এক্সপায়ার করবে, তখন নতুন ঘোষিত একই মাত্রার শুল্ক সেটির স্থান নেবে।
সো এটা একটা অ্যাকচুয়ালি রিপ্লেসমেন্ট। তেলের দাম বাড়লে সেই তেল তো আর রাতারাতি আসে না। গত কয়েক সপ্তাহ যাবৎ দাম কমতির দিকে ছিল, আবার গত সপ্তাহ দেড় সপ্তাহ যাবৎ সেটা আবার আগের ধারায় ফেরত এসেছে। তো এটার আপনারা তো সবাই জানেন যে মূল্যে পেট্রোলিয়াম পণ্য আনা হয় অনেক বেশি ভর্তুকি মূল্যে সেটি সরবরাহ করা হয় না। সরকারের এই মুহূর্তে এরকম কোনো পরিকল্পনা নেই। কোনো কাজ না করেই পিরোজপুরের একটি প্রকল্প থেকে ৩.৫ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এ নিয়ে ওই প্রকল্পের পরিচালক সহ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে প্রকল্প পরিচালক রেজাউল বারীকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এ যেন তিরস্কারের বদলে পুরস্কার। এমন ঘটনা দুর্নীতিবাজদের উৎসাহিত করবে বলে মনে করছে নাগরিক সমাজ। সুমন তানভীরের প্রতিবেদন। এবিএম রেজাউল বারী বর্তমান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী। তিনি 2008 থেকে 2023 সাল পর্যন্ত ছিলেন পিরোজপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। তার সময়কালে পিরোজপুরের বেশ কয়েকটি প্রকল্পের কাজ না করে ভুয়া কাগজপত্র দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগ ওঠে, জানিয়ে সম্প্রতি বিস্ময় প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রীও। শুধু এলজিআরডি একটা মিনিস্ট্রি থেকে 3500 কোটি টাকা নাই হয়ে গিয়েছে, শুধু কাগজ দেখিয়ে টাকা নিয়ে চলে গেছে, কোনো কাজ হয়নি। জাস্ট উপরে কোন রকম একটা লোক দেখাতে হবে একটা কিছু করেছে, 3500 কোটি টাকা গায়েব হয়ে গেছে। নেই কথা প্রসঙ্গে তখন আমি জানতে পারলাম আরো কয়েকটি ডিপার্টমেন্ট মিলিয়ে একটি জেলাতে 6000 কোটি টাকা নেই। 2018 সালের 17 মে থেকে 2023 সালের 25 এপ্রিল পর্যন্ত রেজাউল বারী পিরোজপুরে বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের পরিচালক ছিলেন। এই সময়ে কোনো কাজ না করেই ভুয়া কাগজ দিয়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যার প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রকল্প সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। একই সাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে চলমান এক দুর্নীতির তদন্তেও তার নাম উঠে এসেছে। এবিএম রেজাউল বারী বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলেন। পিরোজপুরের পলাতক এমপি মহিউদ্দিন মহারাজের দাপটেই চলতেন এই প্রকৌশলী। প্রায় ৩.৫ কোটি টাকা দুর্নীতি ও অনিয়মের পরও সম্প্রতি এই ব্যক্তিকে পদোন্নতি দিয়ে বানানো হয়েছে অতিরিক্ত প্রধান প্রকৌশলী। যদিও বারবার ফোন দিয়েও এসব অভিযোগের বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে ফোন দিয়েও কোনো সাড়া মেলেনি। নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করেন এই ঘটনা দুর্নীতিকে আরো উৎসাহিত করবে। যেহেতু প্রধানমন্ত্রী অবগত আছেন, প্রধানমন্ত্রী এই নিয়ে কথা বলেছেন, তিনি হস্তক্ষেপ করবেন। কারণ শাস্তি যদি না পায়, যে অন্যায় করে পার পেয়ে যায় এবং অন্যায়ের কোনো শাস্তি হয় না, তখন কিন্তু অন্যায় আর উৎসাহিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও বিষয়টি নিয়ে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সুমন তানভীর, ৭১, ঢাকা। গ্যাস সংকটে টানা ১.৫ বছর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা উৎপাদন বন্ধ রয়েছে। চাকরি থাকলেও বেতন পাচ্ছেন না ১,০০০ শ্রমিক। কর্মকর্তারা জানান প্রতি মাসে ১৩৫ কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হচ্ছে, যে কারণে বেশি টাকায় সার আমদানি করতে হচ্ছে। জালালউদ্দিন রুমির তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। আশুগঞ্জ সার কারখানা থেকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ সহ 10 জেলায় সার সরবরাহ করা হতো। সেই কারখানাটি চালু অবস্থায় 2025 সালের 1 মার্চ গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে যায়। শ্রমিকরা জানান তাদের চাকরি থাকলেও বেতন পাচ্ছেন না, যে কারণে পরিবার পরিজন নিয়ে তারা দুর্বিষহ জীবন কাটাচ্ছেন। আজকে এই কারখানা বন্ধ থাকার কারণে একদিকে হাজার হাজার শ্রমিক কর্মচারী কর্মকর্তা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা হুমকির সম্মুখীন হচ্ছে। আমাদের একমাত্র কাঁচামাল ন্যাচারাল গ্যাস, যাহা ব্রাহ্মণবাড়িয়াতে উৎপাদন, কিন্তু সেই গ্যাস সংযোগ আমাদেরকে না দেওয়ার কারণে দীর্ঘদিন পর এই কারখানাকে জরাজীর্ণ পরিস্থিতি দাঁড় করিয়েছে। শ্রমিক নেতারা জানান গ্যাস রেশনিং এর অজুহাতে বেশিরভাগ সময় কারখানার উৎপাদন বন্ধ রাখা হতো। এটি আসলে কোনো যৌক্তিক কারণ নয়, কারখানা বন্ধ রাখার পেছনে অন্য কারণ থাকতে পারে।
এখন কারখানা বন্ধ থাকায় একদিকে যেমন বহু কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে নষ্ট হচ্ছে কারখানার দামি যন্ত্রপাতি। এখানে হাই স্পিড রোটেটিং যন্ত্রপাতি আছে, ওইগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে, কার্যক্ষমতা হারাতে থাকে, যার ফলে এই কারখানা এখন ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। মাসে 135 কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হবার কথা জানিয়ে দ্রুত কারখানাটি খুলে দেওয়ার দাবি উপমহাব্যবস্থাপকের। আশেপাশে সোশ্য ইকোনমি যেটা আর্থ সামাজিক উন্নয়নের যেটা, এটা আমরা দারুণভাবে ব্যাহত হচ্ছে এবং কৃষকেরা এই আশুগঞ্জ প্রিল এরিয়ার খুব ডিমান্ড, যেটা ইম্পোর্ট সারের সাথে মিলবে না। এটা অনেক রাত দিন পার্থক্য। ইম্পোর্টের সার সেগুলা কোয়ালিটি দিক দিয়ে অনেক হয়, তারপরও ঠেকার কাজ চালানোর জন্য ইম্পোর্ট সার করতে হয় সরকারের। 1981 সালে প্রতিষ্ঠার পর 1983 সালে বাণিজ্যিকভাবে উৎপাদনে যায় আশুগঞ্জ ইউরিয়া সার কারখানা। এর দৈনিক উৎপাদনের ক্ষমতা ছিল 1650 মেট্রিক টন। বনশ্রী হালদার, 71। দর্শক, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। বাংলাদেশে যে পরিবর্তন হয়েছিল সেই পরিবর্তনের দাবি ছিল যে এই প্রেসিডেন্ট থাকবেন না, কারণ তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় অনেকগুলো অঘটন ঘটেছে। বিশেষ করে জুলাই রিভলিউশনে এতগুলো মানুষের জীবন গিয়েছে, কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক হিসাবে তিনি কোনো দায়িত্ব পালন করেন নাই। শুধু নীরবতা না, জনগণ মনে করে যে তিনি এই অপকর্মের মদতদাতাও ছিলেন। এই জন্য তখনই একটা দাবি উঠেছিল যে তাকে দায়িত্ব থেকে সরে যেতে হবে। এমনকি যুবকদের একটা অংশ তখন বঙ্গভবনের সামনে গিয়ে এই দাবি উত্থাপন করেছিল। যদিও ওই অংশের এই পদক্ষেপের সাথে আমরা সরাসরি ছিলাম না। এরপরে আপনারা জানেন যে 5 আগস্ট রাষ্ট্রপতি ভবনে যে মিটিংটা হয়েছিল, 3 বাহিনীর প্রধান ছিলেন, রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ ছিলেন, আমরা ছিলাম। সবগুলা দল না থাকলেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দলের নেতৃবৃন্দ ছিলেন এবং সিভিল সোসাইটিরও 2-1 মেম্বার ছিলেন। সেদিনকার আলাপ আলোচনায় অনেকগুলা গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছিল। সেই পরামর্শের আলোকেই মধ্যরাতে তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। এই ভাষণে স্পষ্টতই বলেছিলেন শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন, মঞ্জুর করেছেন। কিন্তু আমরা অবাক হলাম, পরবর্তী বৎসর অর্থাৎ 25 সালের প্রথম ভাগে একটি জাতীয় দৈনিকের একজন সম্পাদকের সাথে তিনি কথা বলতে গিয়ে, সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি পুরো বিষয়টাকে অস্বীকার করলেন। পুরো উল্টা একটা ন্যারেটিভ তিনি নিয়ে আসলেন। তিনি বললেন যে তিনি কোনো পদত্যাগপত্র দেখেনি নাই। তাহলে সেদিন বাংলাদেশের 12 কোটি মানুষের সামনে তিনি যে বক্তব্যটা দিলেন, সেখানে তিনি মিথ্যাচার করেছেন। অথবা সেদিন যদি তিনি সঠিক বলে থাকেন, তাইলে পত্রিকার সাথে যখন তিনি ইন্টারভিউ দিতে গিয়েছেন তখন তিনি মিথ্যাচার করেছেন। পরস্পর বিরোধী, সম্পূর্ণ পরস্পর বিরোধী দুইটা জিনিস তো সঠিক হতে পারে না। আমি সেই দিনই আমার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছিলাম যে দুইটার যে কোনো একটা মিথ্যা হবে। যদি একটাও মিথ্যা হয়, যে কোনো একটা, তাহলে প্রেসিডেন্ট তার শপথ ভঙ্গ করেছেন। রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদার এই পজিশনে থেকে তিনি মিথ্যাচার করতে পারেন না। আমি বলেছিলাম যে তিনি এখন আর এই পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। আমি বলেছিলাম তার জন্য উত্তম হবে নিজ থেকে সরে যাওয়া। তিনি যাননি। বর্তমান সরকারও তাকে সরায়নি, বরঞ্চ যে মানুষটা স্বৈরাচারের দূষর ছিলেন তাকে সরকার রেখে দিল এবং জোর করে তাকে দিয়েই জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে আমাদেরকে ভাষণ শোনানোর কসরত করা হলো। আমরা বিরোধী দল তার প্রতিবাদ করলাম,
আমরা বললাম যে এমন কাউকে সংসদে ভাষণ দেওয়া ব্যবস্থা করা উচিত হবে না যিনি স্বৈরাচারের দূষর ছিলেন, যিনি গণহত্যার সাক্ষী নন, সহযোগী ছিলেন। কিন্তু সরকারি দল তাই করল। আমরা সংসদ থেকে ওয়াকআউট করলাম। আমরা ওয়াকআউট করে বের হয়ে আসলাম। তারা শুনলেন। তারপরে এই সংসদে আমরা অবাক হয়ে দেখলাম যে 300 সদস্যের মধ্যে, অবশ্য 300 তখন ছিলেন না, 298 ছিলেন। 298 এর মধ্যে 5 জন মানুষও প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাননি তাদের বক্তব্যে, কারণ তিনি সেই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত না। সরকারি দল সন্তোষ প্রকাশ করল যে হাসিনার নিয়োগ দেওয়া প্রেসিডেন্টের মুখ দিয়ে আমরা হাসিনাকে ফ্যাসিস্ট বলাতে পেরেছি, এটাই আমাদের বিজয়। জনগণ এটা পছন্দ করেন। শেষ পর্যন্ত আজকে তিনি পদত্যাগ করলেন। ইতিমধ্যে জাতীয় সংসদের 2টি সেশন শেষ হলো, উদ্বোধনী সেশন এবং বাজেট সেশন। আগামী 20 সেপ্টেম্বর আবার আমরা আশা করছি জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে ইনশাআল্লাহ, 3য় অধিবেশন। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কথা বলছিলেন, আমরা যুক্ত ছিলাম তার বক্তব্যে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে 7 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, শুক্রবার ভোর 6:30টার দিকে বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা 7 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। সঙ্গে সঙ্গে বিজিবির চারালডাঙ্গা বিওপির একটি টহল দল তাদের বাধা দেয়। বর্তমানে তারা সীমান্তের শূন্য রেখায় অবস্থান নিয়েছে। তাদেরকে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। দেশে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রতি রোগীদের আগ্রহ অনেক আগে থেকেই। সংশ্লিষ্টরা বলছেন, তুলনামূলক কম পার্শ্ব প্রতিক্রিয়া এবং সাশ্রয়ী হওয়ায় এখনও এর আবেদন কমেনি। সরকারি নীতির সহায়তা আর বিনিয়োগ পেলে এই খাত সার্বিক স্বাস্থ্যসেবায় বিশেষ ভূমিকা রাখতে পারে। ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি নিয়ে হিমেল মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব ছবি তুলেছেন আকরাম হোসেন। ফারহানা খান ছোটবেলা থেকেই ভুগছিলেন টনসিল ও সাইনাসের সমস্যায়। অনেক বছর ধরে চিকিৎসার পর এবার তিনি এসেছেন হোমিওপ্যাথিক হাসপাতালে। বছরের পর বছর ধরেই খাওয়া হচ্ছিল অ্যালোপ্যাথি, তারপরে এই যে হোমিও 6 মাস ধরে মোটামুটি আগের চেয়ে অনেক ভালো। রাজধানীর সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রতিদিন আউটডোরে 4 থেকে 500 রোগী সেবা নেন। মাত্র 10 টাকার টিকিট কেটে ডাক্তার দেখানো এবং ওষুধ সবই মিলছে এখানে। হ্যাঁ, বগুড়াতে চিকিৎসা হওয়ার পর ঢাকাতে আমার মেয়ের বাসায় নিয়ে আসে। আমার একটা কাজ হয়েছে দেখে মেরে নিয়ে আসছে। আমি প্রথমবার 10 টাকা দিয়ে টিকিট নিয়েছি, তারপরে আর আমার টাকা নেয় নাই। লোকের কাছে শুনছি জায়গার ওষুধ নাকি ভালো, ওই জন্য আসি। কাশির লাগি রাত্রে ঘুমাইতে পারি না। আমি বেতার উপকার পাচ্ছি আল্লাহর রহমতে। হাসপাতালটির পরিসংখ্যান বলছে 2024 সালে এখানে সেবা নিয়েছেন 52,867 জন। 2025 সালে তা বেড়ে 65,394 জন। আগের বছরের চেয়ে রোগী বেড়েছে প্রায় 12,000-এর মতো। এবছর মে মাস পর্যন্ত বহির্বিভাগে সেবা নিয়েছেন 18,000-এর বেশি রোগী। হাসপাতালের জনবলের প্রায় ধরতে গেলে 80% জনবল নাই। এই যা আছে তাই দিয়ে জোড়াতালি দিয়ে কাজ চালানোর মতো চলতেছি আমরা। সংশ্লিষ্টদের দাবি, অপেক্ষাকৃত কম পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ায় দিন দিন রোগীদের আগ্রহ বাড়ছে হোমিওপ্যাথির উপর। টোটাল যে নন কমিউনিকেবল ডিজিজ, কমিউনিকেবল ডিজিজ আছে সবগুলির মধ্যে 80% চিকিৎসা হোমিওপ্যাথিক দেওয়া সম্ভব। অল্প টাকায় মানুষের সামর্থ্যের মধ্যে এবং অনেক জটিল রোগ কিন্তু ট্রিটমেন্ট করা এখানে সম্ভব। আমাদের এই কলেজে যদি ডেভেলপমেন্ট হয়, আরও বাংলাদেশে যদি মনে করেন এরকম প্রত্যেকটা বিভাগে একটা করে মেডিকেল কলেজ স্থাপন করা হয়, সেক্ষেত্রে আরও বাংলার মানুষ আরও বেশি বেশি সেবা পাবে। দেশে একমাত্র সরকারি এই মেডিকেল কলেজে প্রতি বছর 50 জন করে শিক্ষার্থী BS/MS কোর্স শেষ করছেন। এছাড়াও ডিপ্লোমা কোর্সের জন্য 66টি বেসরকারি হোমিওপ্যাথিক কলেজ
রয়েছে। দীর্ঘদিন বিধির একটা অভাব ছিল, সেই বিধিটা প্রস্তুত হয়েছে এবং অলরেডি গেজেট আকারে সেটা প্রকাশ হয়েছে। সুতরাং সরকার আমাদের যদি যথাযথ পদক্ষেপ নেওয়া হয় তাহলে আমার নিয়োগ প্রক্রিয়াটা করা সম্ভব আমি মনে করি। দেশে উচ্চশিক্ষার ব্যবস্থা না থাকায় অনেকে পার্শ্ববর্তী দেশ থেকে ডিগ্রি আনছেন, সুনামের সাথে দিচ্ছেন সেবাও। হোমিওপ্যাথি মেডিসিন আমরা আরও অ্যাডভান্স লেভেলে রিসার্চ করে বের করছি যে মেশিন দিয়েও আমরা হোমিওপ্যাথি মেডিসিন বডির উপরে ইউজ করতে পারি, যেটাতে আরও রেজাল্ট ভালো আসতে পারে। এই হোমিওপ্যাথিক চিকিৎসকের মতে দেশে উচ্চশিক্ষা এবং গবেষণার সুযোগ না থাকায় অনেকের মধ্যে হতাশা বাড়ছে। যেহেতু আমাদের ইন্ডিয়ার মতো এত ট্রেনিং নাই, সেই জন্য আমরা পিছিয়ে যাচ্ছি। আসলে আমাদের আলাদা স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজন, যারা লিডিং দিলে আমাদের সমস্ত জায়গায় সেট আপ হবে এবং সমস্ত উন্নয়নগুলো ত্বরান্বিত হবে। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 100টি দেশে হোমিওপ্যাথিক চিকিৎসার চর্চা হয় এবং 50টি দেশে আইনগতভাবে বৈধতা দেয়া হয়েছে। বিশ্বব্যাপী সমাদৃত ও চিকিৎসা বিজ্ঞানে স্বীকৃত হোমিওপ্যাথির উপর দিন দিন নির্ভরতা বাড়ছে বাংলাদেশেও। কিন্তু সরকারের পর্যাপ্ত নীতি সহায়তা ও বিনিয়োগের অভাবে সার্বজনীন হতে পারছে না এই চিকিৎসা ব্যবস্থা। আছে যথেষ্ট সুযোগ, সেই সাথে পেশাগত উৎকর্ষতার ঘাটতিও। তাই এই খাতে বিশেষ নজর দেওয়ার দাবি খাত সংশ্লিষ্টদের। হিমেল মাহবুব, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।